আসসালামু আলাইকুম। ফোকাস অডিওবুকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা শুনছেন রিচ ড্যাড পুর ড্যাড বইটির অধ্যায় ১ পর্ব ৩। আর্থিক জ্ঞান ও দক্ষতা আমাদের কেন প্রয়োজন? এখানে রবার্ট কিওসাকি তার সেই বন্ধুর উদ্ধৃতি দিয়ে শুরু করেছিলেন। ১৯৯০ সালে আমার প্রিয় বন্ধু মাইক তার বাবার সাম্রাজ্যের কর্তৃত্ব গ্রহণ করেছিলেন। বস্তুত সে তার বাবার থেকে ভালো কাজ করছিল। আমরা বছরের একবার কি দুবার গল্ফ কোর্সে দেখা করি। সে এবং তার স্ত্রী এত ধনী যে আপনার কল্পনাও করতে পারবেন না। ধনবান বাবার সাম্রাজ্য এখন মহান হস্তে সুরক্ষিত। মাইক এখন তার সন্তানদের তার জায়গা নেওয়ার জন্য তৈরি করছে, যেমনভাবে তার বাবা আমাদের তৈরি করেছিলেন। ১৯৯৪ ৪৭ বছর বয়সে আমি অবসর গ্রহণ করেছিলাম। তখন আমার স্ত্রী টিমের বয়স ছিল ৩৭। অবসর গ্রহণের অর্থ কাজ না করা নয়। আমার স্ত্রী এবং আমার কাছে এর মানে কোনো অভাবিত বৈপ্লবিক পরিবর্তন না। আমার কাজ করতেও পারি, আবার নাও করতে পারি, কারণ আমাদের অর্থ স্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং তা মুদ্রাস্ফীতি থেকে অনেক নিচে বৃদ্ধি পাওয়ার পক্ষে যথেষ্ট বড়। এটা ঠিক একটা গাছ রোপণ করার মতো। আপনি বছরের পর বছর এতে পানি ঢালুন আর তারপর হঠাৎ আপনার পরিচর্যার প্রয়োজন ফুরিয়ে যায়। এর মূলগুলো ততদিনে যথেষ্ট গভীরে পৌঁছে গেছে, বরং গাছটাই তখন আপনাকে ছায়া দেয় ভোগ করার জন্য। মাইক সাম্রাজ্য পরিকল্পনা বেছে নিয়েছিলেন এবং আমি অবসর গ্রহণ বেছে নিয়েছিলাম। যখন আমি এক লোকের সঙ্গে কথা বলি, তারা প্রায় জিজ্ঞেস করতেন আমার উপদেশ কি অথবা তারা কি করতে পারে, তারা কিভাবে শুরু করতে পারে, কোনো ভালো বই আছে কিনা আমি অনুমোদন করতে পারি, তাদের সন্তানদের প্রস্তুত করার জন্য কি করা উচিত, সাফল্যের গোপন চাবিকাঠি কি, আমি কি করে কোটি কোটি ডলার রোজগার করি। এক্ষেত্রে আমার সবসময় একটি প্রবন্ধের কথা মনে পড়ে যা আমাকে এক সময় দেওয়া হয়েছিল। এটা নিচে দেওয়া হলো: সবচেয়ে ধনী ব্যবসায়ীর অর্থ আবিষ্কারের কৌশল। রবার্ট কিওসাকির সহজ আলোচনায় আমরা ধনী ব্যবসায়ীর অর্থ উৎপাদনের ইতিহাস জানতে পারি। ১৯৩২ সালে শিকাগোর ইজ ওয়াটার ইজ হোটেলে আমাদের সবচেয়ে মহান নেতা এবং ধনী ব্যবসায়ীদের একটি সম্মেলন হয়েছিল। তাদের মধ্যে ছিলেন চার্লস সোয়ার্স, সর্ববৃহৎ স্বাধীন স্টিল কোম্পানির প্রধান; স্যামুয়েল ইনসাল, পৃথিবীর সর্ববৃহৎ ইউটিলিটির প্রেসিডেন্ট; হাওয়ার্ড হবসন, বৃহত্তম গ্যাস কোম্পানির প্রধান; ইভার রেজগান, সে সময়কার পৃথিবীর বৃহত্তম কোম্পানিগুলোর একটি ইন্টারন্যাশনাল ম্যাচ কোম্পানি; তার প্রেসিডেন্ট লিওন ফেজিয়ার, ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্টের প্রেসিডেন্ট; আর্থার কন্টন আর জেসি লিভারমোর, এরা দুজন অত্যন্ত সুদক্ষ স্টক স্পেকুলেটর; এবং প্রেসিডেন্ট হার্ডিংয়ের ক্যাবিনেটের সভ্য আলবার্ট হল। ২৫ বছর পর উপরোক্ত ৯ জনের এই সমাপ্তি ঘটেছিল। স্কয়ার ৫ বছর যাবৎ ঋণ জর্জরিত জীবনযাপন পর কর্কদর্শক শূন্য অবস্থায় মারা গিয়েছিলেন। ইনসালের মৃত্যু হয় বিদেশে, টাকা কড়িবিহীন অবস্থায়। পেশার আর কটন সহায় সম্বলহীন অবস্থায় মারা গিয়েছিলেন। হবসন পাগল হয়ে গিয়েছিলেন। হুইটনি আর অ্যালবার্ট হল সবে কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন। পেশার আর লিভারমোর আত্মহত্যা করেছিলেন। আমার সন্দেহ এই লোকগুলো বাস্তবিকভাবে কি হয়েছিল কেউ হয়তো বলতে পারবেন। আপনি যদি ১৯২৩ সালটা দেখেন, তাহলে এটা ১৯২৯ সালের মার্কেট ক্র্যাশ আর গ্রেট ডিপ্রেশন, বিরাট আর্থিক মন্দা ঠিক আগেকার সময়। আমার মনে হয় এই সব লোকদের এবং তাদের জীবনের উপর এই মহাবস্থা বিপুল প্রভাব ফেলেছিল।
এখন কথা হচ্ছে, আমরা আজকাল এসব লোকদের থেকে আরো বেশি এবং আরো দ্রুত পরিবর্তনের যুগে বাস করি। আমার মনে হয় আগামী 25 বছর বয়সে অনেক স্মৃতি আর মন আসবে এবং এইসব লোকদের যে ওঠানামার সম্মুখীন হতে হয়েছিল তারই সমান্তরাল হবে। আমি চিন্তিত এই জন্য যে বেশিরভাগ লোক অর্থের দিকেই প্রধান দৃষ্টি নিবদ্ধ রেখেছে, তাদের মূলধন অর্থাৎ শিক্ষাকে উপেক্ষা করছে। যদি লোকেরা নমনীয় হওয়ার জন্য প্রস্তুত থাকে, মন খোলা রাখে, শিখতে চায়, তারা পরিবর্তনের মধ্য দিয়ে ক্রমশ ধনী হয়ে উঠবে। কিন্তু তারা যদি মনে করে অর্থ তাদের সমস্যার সমাধান করে এবং অর্থ উপার্জন করে, আর্থিক বুদ্ধির প্রয়োগ ছাড়াই সে অর্থাগম তা শীঘ্রই চলে যাবে। বেশিরভাগ লোক বুঝতে পারেন না তাদের যে আসল জীবনে আপনি কত অর্থ করেছেন সেটা কিছু না, আপনি কত অর্থ রাখতে পেরেছেন সেটাই আসল। আপনি কত অর্থ রাখতে পেরেছেন সেটাই আসল। আমরা সবাই গরিব লটারি বিজেতার গল্প শুনেছি, যারা হঠাৎ ধনী হয়ে আবার গরিব হয়ে যায়, কোটি কোটি ডলার জিতে, কিন্তু খুব শীঘ্রই যারা আগেকার অবস্থায় আবার ফিরে যেতে হয়। অথবা সেই পেশাদার খেলোয়াড়দের গল্প, যিনি 24 বছর বয়সে কোটি কোটি ডলার রোজগার করেছিলেন, অথচ 37 বছর বয়সে তাকে ব্রিজের তলায় শুয়ে ঘুমাতে হচ্ছে। 1997 সালে আমি অনেক লোককে জানি যারা অতি দ্রুত কোটিপতিতে পরিণত হয়েছিল। এটা 1920-এর আতিশয্যের কথা আরেকবার মনে করিয়ে দেয়। যেমন আমি লোকদের আরো বেশি ধনী হতে উঠতে দেখে খুশি হয়েছি, তবে আমি তাদের সমাধান করেছি যে আপনি কত অর্থ উপার্জন করেছেন তার মূল্য নেই, আপনি কতটা অর্থ এবং কতগুলো প্রজন্মের জন্য অর্থ সংরক্ষিত করতে পেরেছেন সেটাই গুরুত্বপূর্ণ। তাই যখন কেউ জিজ্ঞেস করে আমরা কোথায় শুরু করব অথবা কি করে দ্রুত ধনী হওয়া যায় বলুন, প্রায় উত্তর শুনে খুব নিরাশ হয়। বহুদিন আগে, অর্থাৎ ছোটবেলায়, আমার ধনবান বাবা আমাকে যা বলেছিলেন আমিও তাদের ওই একই কথা বলি, তুমি যদি ধনী হতে চাও তোমার আর্থিক বিষয়ে শিক্ষা থাকা প্রয়োজন। যখন আমরা একত্র হয়েছি, আমার ধনবান বাবা এই ধারণাটার আমার মনে গেঁথে দিয়েছিলেন। আগেই বলেছি, আমার শিক্ষিত বাবা বই পড়ার গুরুত্বের উপর জোর দিতেন। আমার ধনবান বাবা জোর দিতেন আর্থিক শিক্ষা আয়ত্তে আনার প্রয়োজনীয়তার উপর। আপনি যদি এম্পায়ার স্টেট বিল্ডিং তৈরি করতে চান, প্রথমে একটি গভীর গর্ত করতে হবে এবং এটি দৃঢ় ভিত্তি স্থাপন করতে হবে। আপনি যদি শহরতলিতে বাড়ি বানাতে চান, তাহলে 5 ইঞ্চি কংক্রিটের স্ল্যাব ঢালাই করলেই চলবে। বেশিরভাগ লোক তাদের ধনী হওয়ার তাড়নায় 6 ইঞ্চি স্ল্যাবের উপর এম্পায়ার স্টেট বিল্ডিং গড়ে তোলার চেষ্টা করে। আমাদের স্কুলের শিক্ষা প্রণালীগুলো কৃষি যুগে সৃষ্টি হয়েছিল, এখনো তারা ভিত্তি ছাড়াই বাড়ি নির্মাণ বিশ্বাস করে। মাটির মেঝে এখনো জনপ্রিয়, শিক্ষার বুনিয়াদ বা ভিত্তি নাই দিয়ে নিদ্রাহীন শহরতলির জীবনযাত্রা ঋণে অকাণ্ঠ ডুবে থাকা মন, আমেরিকান ঋণে বিভোর মন স্থির করে যে তাদের আর্থিক সমস্যার উত্তম হচ্ছে চট করে ধনী হবার রাস্তা খুঁজে বের করা। শুরু হয় স্কাই ক্রেপারের নির্মাণ। এটা শুধু দ্রুত বেড়ে ওঠা আর শীঘ্রই এম্পায়ার স্টেট বিল্ডিং এর পরিবর্তে এটা লিনিং টাওয়ারের অফ সাউথবারিয়ার আবার ফিরে আসে নিদ্রাহীন রাত। আমরা যখন শিশু মাত্র, তখন থেকে তিনি আমাদের শেখানোর এক সরল উপায় সৃষ্টি করেছিলেন। বছরের পর বছর তিনি শুধু সরল ছবি এঁকে সরল উপায় কথা বলা গুলো বোঝাতেন। মাইক আর আমি যখন ওই সব সরল পারিভাষিক শব্দ, জার্গন আর পয়সার খেলা বুঝতে শিখলাম, তখন তিনি তার সঙ্গে সংখ্যার ব্যবহার করলেন। আজ মাইক আরো অনেক। যখন আমরা একত্র হয়েছি, আমার ধনবান বাবা এই ধারণা আমার মনে রেখে গেঁথে দিয়েছিলেন। জটিল আর সূক্ষ্ম অ্যাকাউন্টিং এর বিশ্লেষণ আয়ত্তে আনতে পারে, কারণ তাকে তাই করতে হচ্ছে। তাকে বিলিয়ন ডলারের সাম্রাজ্য চালাতে হয়। আমি হয়তো তেমন সুদক্ষ নয়, কারণ আমার সাম্রাজ্য অপেক্ষাকৃত ছোট। যদিও আমরা দুজনেই সেই একই সরল ভিত্তি থেকে এসেছি। পরবর্তী পাতাগুলোয় আমি আপনাদের সেই একই চিত্র তৈরি করে দিচ্ছি, যা মাইকের বাবা আমাদের সরল রেখাচিত্র তৈরি করা শিখেছিলেন।
সরল এই চিত্রগুলো দুটি বালককে বিশাল অর্থ গড়ে তুলতে সাহায্য করেছিল, যার ভিত্তি ছিল দৃঢ় আর গভীর। নিয়ম 1, আপনার সম্পত্তি অ্যাসেট যা আর দায়ের লায়াবিলিটি মধ্যে তফাৎ বুঝে সম্পত্তি কেনা দরকার। আপনি ধনী হতে চান, এটুকুই অদ্ভুত সরল শোনাতে পারে, কিন্তু এই নিয়ম যে কতটা নিকট বেশিরভাগ লোকেই ধারণা নেই। বেশিরভাগ লোক আর্থিক বিষয়ে সংগ্রাম করে কারণ তারা সম্পত্তি আর দায়ের তফাৎ জানে না। ধনী ব্যক্তিরা সম্পত্তি গ্রহণ করে, গরিব আর মধ্যবিত্ত শ্রেণীর সকল তারা এগুলোকে সম্পত্তি মনে করে। যখন ধনবান বাবা মাইক আর আমাকে এটা বুঝিয়েছিলেন, আমরা ভেবেছিলাম তিনি মজা করছেন। তখন আমরা প্রায় তরুণ, ধনী হওয়ার গোপন বা তথ্য জানার জন্য আগ্রহী ছিলাম, আর এই ছিল তাদের উত্তর। জবাবটা এত সরল হবে যে ভাবতেও দীর্ঘ সময় লেগেছিল। সম্পত্তি কি? মাইক জিজ্ঞেস করেছিল। এখন এ নিয়ে দুশ্চিন্তা করো না, ধনবান বাবা বলেছিলেন। ভাবনাটা মাথায় ঢুকে যেতে দাও। তুমি যদি এই সরল সত্য উন্নতি করতে পারো, তোমার জীবনের একটি পরিকল্পনা থাকবে, আর্থিক সচ্ছলতা থাকবে। এই সরল বলে এই ভাবনাটা চলে যায়। আপনি বলতে চাইছেন আমাদের শুধু জানতে হবে সম্পত্তি কি, আর সেগুলো সংগ্রহ করতে হবে, আর তাহলে আমরা ধনী হব? আমি জিজ্ঞেস করলাম। ধনবান বাবা মাথা নাড়লেন। এটা এতই সরল। এটা যদি সরল হতো তাহলে সবাই ধনী হয় না কেন? আমি জিজ্ঞেস করলাম। ধনবান বাবা মিটমিটে হাসলেন। তিনি বললেন, কারণ লোকেরা সম্পত্তির আর দায়ের মধ্যে প্রভেদ কি তা জানে না, বুঝতে চেষ্টাও করে না। আমার মনে হচ্ছে আমি জিজ্ঞেস করছিলাম, বড় বা এত ধোঁকা কেন? এটা যদি এত সোজা, এটা যদি এতই গুরুত্বপূর্ণ, সবাই এটা খুঁজে বের করার চেষ্টা করে না কেন? আমাদের ধনবান বাবার মাত্র কয়েক মিনিট লেগেছিল। সম্পত্তি তার দায়ের মধ্যে প্রভেদ কি বুঝতে। পূর্ণবয়স্কদের বৃদ্ধি বেশি। বেশিরভাগ ক্ষেত্রে এই চিন্তাধারার সারল্য পূর্ণবয়স্ক দৃষ্টি ফিরিয়ে যায়, কারণ তারা অন্যরকম শিক্ষা পেয়েছে। তারা শিক্ষা পেয়েছে অন্যান্য শিক্ষিত পেশাদার ব্যক্তি, যেমন ব্যাংকার, অ্যাকাউন্ট্যান্ট, রিয়েল এস্টেট এজেন্ট, ফিনান্সিয়াল প্ল্যানার প্রমুখের কাছ থেকে। পূর্ণবয়স্কদের সেসব শিক্ষা তুলে ধরতে আমরা আবার শিশুর সারল্য ফিরে পাওয়ার কথা বলে খুব মুশকিল। একজন বুদ্ধিমান পূর্ণবয়স্ক লোক প্রায় যত এত সরল সংস্থার প্রতি মনোযোগ দেওয়াকে বক্তব্য মনে করেন। ধনী বাবা কিস আদর্শে বিশ্বাস করতেন। কিপ ইট সিম্পল স্টুপিড, সরল রাখে। তিনি দুজন তরুণের সাথে সরল বিষয়টি সহজ সরল করে দিয়েছিলেন। সেটাই তাদের আর্থিক ভিত্তিকে সুদৃঢ় করেছিল। তাদের গন্ডগোলের আসল কারণ কি, অথবা কি এত সরল একটা জিনিস কঠিন হয়ে ওঠে? কেনই বা মানুষ এত সম্পত্তি কিনবে যেটা আসলে দায়ী? উত্তরটা প্রাথমিক শিক্ষা পদ্ধতিতে খুঁজে পাওয়া যায়। আমরা সাক্ষরতা বা শিক্ষা কথাটার উপর জোর দেই। আর্থিক সাক্ষরতা আর্থিক শিক্ষা নয়। শব্দ দিয়ে সম্পত্তি বা দায়ের সংজ্ঞা বোঝানো যায় না। বস্তুত আপনি যদি সত্যি বিভ্রান্ত হতে চান, অভিধানে অ্যাকাউন্ট্যান্টের জন্য এই সংজ্ঞা হয়তো ভালো শোনায়, কিন্তু সাধারণ মানুষের কাছে এর কোনো অর্থ নেই। কিন্তু আমাদের বড়দের অংশবোধ এত বেশি যে কোনো অর্থ বুঝতে পারে না, পারলেও সেটা স্বীকার করতে দ্বিধা হয়। ধনবান বাবা বলেছিলেন, শব্দ দিয়ে ব্যাখ্যা হয় না, সংখ্যা দিয়ে বোঝাতে হয়। আর তোমরা যদি সংখ্যাবান না থাকো, তাহলে জমিতে একটা গর্ভ ভূপ্রস্থের মধ্যে প্রভেদ কোথায় তা বুঝে উঠতে পারবে না। এখন থেকে ধনবান বাবা বলতেন, শুধু কথা বলা নাই, কিন্তু কথা বলার মধ্যে যে গল্পটা বলা হচ্ছে সেটাই বক্তব্য। অনেক লোক বই পড়ে কিন্তু বিশেষ করে বোঝে না, পরে উপলব্ধি করার ক্ষমতা থাকা চাই। আমাদের সবার পরে উপলব্ধি করার ক্ষমতা ভিন্ন। যেমন আমি সম্প্রতি একটি নতুন ভিসিআর কিনেছি। এতে একটা নির্দেশক বই দেওয়া আছে, যাতে ভিসিআর প্রোগ্রাম করার পদ্ধতি বোঝানো আছে। আমি শুধু শুক্রবার রাতে এই ভিডিওটি শোনার রেকর্ড বোঝানোর চেষ্টা করছিলাম। ম্যানুয়ালটা পড়তে পড়তে পাগল হয়ে যাওয়ার মতো উপক্রম। মনে হচ্ছিল জগতের ভিসিআর প্রোগ্রাম শেখার চেয়ে জটিল আর কিছুই নেই। আমি কথাগুলো পড়তে পারছি না, কিন্তু বুঝতে পারছি না। আমি অক্ষরগুলো চেনার জন্য যদিও ফলাফল পেতাম না, তাদের বোঝার জন্য বদ্ধ হয় ফলাফল পেতাম। আর বেশিরভাগ লোকেদের জন্য আর্থিক স্টেটমেন্ট বা বক্তব্যগুলোর অনেকটা এরকম।
তুমি যদি ধনী হতে চাও, তোমার সংখ্যা পড়তে হবে, তাদের অর্থ উপলব্ধি করতে হবে। আমার ধনবান বাবার কাছে হাজারো বার এই কথা শুনেছি। আমি আরো শুনেছি ধনীরা সম্পত্তির সংগ্রহ এবং গরিব মধ্যবিত্তরা দায় সংগ্রহ করে। এবার সম্পত্তি, দায় আর এর তফাৎ কোথায় বলি। বেশিরভাগ অ্যাকাউন্ট্যান্ট তার আর্থিক বিষয় বিশদের এই সংখ্যায় বিশ্বাস করে না। তবে এই সরল ছবিগুলোর দুটি বালকের মনে আর্থিক শিক্ষার দৃষ্টি বুনিয়াদ করে তুলেছিল। 13 বছর বয়সী কম বয়সী ছেলেদের শেখানোর জন্য ধন্যবাদ দরকার। যত সম্ভব ছবি ব্যবহার করে, যত সম্ভব শব্দ ব্যবহার করে বেশ কয়েক রকম